অ্যাডমিশন হেটার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কৃষিগুচ্ছ পরীক্ষার জন্য কণিক অংশটুকু। কণিকের জন্য আমরা কণিককে তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে পরাবৃত্ত, এটা অধিবৃত্ত এবং আরেকটা হচ্ছে উপবৃত্ত। তাহলে আমরা প্রথমে টাইপ 1 এ দেখব পরাবৃত্ত। তো পরাবৃত্তের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে কোশ্চেন গুলো আসে এগ্রিকালচারে, সেটা হচ্ছে প্রথম দেখবো আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু। পরাবৃত্তের শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু। এখন আমরা এটা শর্টকাট হচ্ছে যে তোমাকে দুইটা কোশ্চেনের মধ্যে চারটা অপশনের মধ্যে চারটা বিন্দু দেওয়া থাকবে। এটা শর্টকাট হচ্ছে তোমাকে, তুমি যদি মেইন প্রসিডিউর ফলো করো তাহলে তোমার অনেক টাইম যাবে। এখন তোমাকে কি করতে হবে, যে বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে, যে বিন্দু দেওয়া থাকবে সে বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে। এটা শর্ট নোট আকারে লিখে রাখতে পারো এখানে, যে বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে। ধরি একটা কোশ্চেন যদি আমরা দেখি, এখন কোশ্চেন বলছে কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2y ইকুয়াল টু 0, পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি? এখানে অপশনে দিছে, অপশন এ তে দিছে -1, 1, অপশন বি তে দিছে -2, 2, অপশন সি তে দিছে 1, 1, আর অপশন ডি তে আছে 2, 2। এখন এই চারটা বিন্দুর মধ্যে তুমি যদি চারটা বিন্দুর এই ভুজ আর কোটির মানটা এখানে বসায় দাও, তাহলে দেখবা যে অপশন বি যেটা আছে সেটা দিয়ে তোমার এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা হবে? -2, 2। পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে -2 এবং 2। তাহলে আরেকটা টপিক দেখে আমরা আরেকটা অঙ্ক যাব। আমরা দেখবো পরাবৃত্তের উপকেন্দ্র। এখন পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে দুইটা জানতে হবে। পরাবৃত্তের যে সমীকরণ আছে, দুইটা সমীকরণ আছে না, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax একটা, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই দুইটার ক্ষেত্রে শীর্ষবিন্দুর মান কিন্তু দুই রকম হবে। এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটার শীর্ষবিন্দু হবে a, 0, এই যে এর মান আর 0, আর এখানে হবে কি 0, a। এই দুটো মাথায় রাখতে হবে অঙ্ক সলভের ক্ষেত্রে। এখন আমরা যদি একটা কোশ্চিন দেখি, 5y স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0, এর উপকেন্দ্র কত? উপকেন্দ্র কত? এটা মাইনাস। তাহলে এখন আমরা ওই y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই আকারে বানায় নিব এই সমীকরণটাকে। তাহলে 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x, তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু আসতেছে 2/5 ইন্টু x। এখন এইটাকে 4 এর সামনে একটা 4 নিয়ে আসতে হবে এবং এই সংখ্যাটাকে এমন ভাবে কনভার্ট করতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমরা কি করব, এখন আমরা যদি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 নিলাম, এখন এখানে যদি আমি 1/10 দেই, তাহলে কাটাকাটি করে দেখো তো 2/5 আসতেছে না মানটা? এটা কাটাকাটি করলে এখানে 2 থাকতেছে, নিচে 5 থাকতেছে, এই মান তো সেমই থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা পরাবৃত্তের উপকেন্দ্র হবে কত? y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই টাইপ সমীকরণ যেহেতু, তাহলে এর উপকেন্দ্র হবে a0। এখানে এর মান কোনটা? এর মান হচ্ছে 1/10, তাহলে উপকেন্দ্র হচ্ছে 1/10, 0। এটা হচ্ছে অ্যান্সার। আরেকটা টাইপ দেখবো আমরা, সেটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক
লম্বের দৈর্ঘ্য। এইখানে তোমার শর্টকাট হচ্ছে যে এক ঘাতের যে সমীকরণ থাকবে, ধরো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, 4x এইটাই, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4ay, এরকম যে সমীকরণ, এটা তো পরাবৃত্ত সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে শর্টকাট অপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ডিরেক্ট শর্টকাট হচ্ছে যে এক ঘাতের সহগ যা থাকবে সেটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এক ঘাতের সহগ যা থাকবে তাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমরা যদি একটা ম্যাথ দেখি, এই ম্যাথটা 12তে আসছিল দুইবার। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x প্লাস 5, 8x প্লাস 5 এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? তাহলে এখানে এক ঘাত দুই ঘাত বিশিষ্ট সহগ হচ্ছে এইটা, আর এক ঘাত বিশিষ্ট সহগ হচ্ছে 8x। তাহলে x এর সহগ হচ্ছে কত? 8। তাহলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 8। এটা হচ্ছে এর आंसर হচ্ছে 8। আর একটা কোশ্চেন যদি দেখি আমরা, y মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 12x প্লাস 2, এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? এক ঘাত, এটা তো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ সহগ, আর এটা তাহলে এক ঘাত বিশিষ্ট সহগ কত? 12। তাহলে এর आंसर হচ্ছে 12। এর মেইন প্রসিডিউর যেটা, সেটা হচ্ছে মডুলাস অফ 4a, এটা হচ্ছে সূত্র, মেইন সূত্র হচ্ছে 4a। এখন তখন কি করতে হবে? তোমাকে এটাকে ভাঙাতে হবে। 4 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 2, এর মান আসতেছে 3। তাহলে তুমি যদি ওভাবেও করো, দেখো 4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 12, তাহলে অ্যান্সার কিন্তু সেম আসবে। কিন্তু শর্টকাট হচ্ছে যে এক ঘাতের সহগ যেটা থাকবে সেটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর এটা হচ্ছে নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণ, নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণ। তো নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করতে গেলেও তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যে সমীকরণ দুইটা আছে পরাবৃত্তের সাধারণ যে সমীকরণ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এইটা একটা, আরেকটা হচ্ছে কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এই দুইটার ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ কিন্তু দুই রকম হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এইটার ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a, আর এইটার ক্ষেত্রে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটার ক্ষেত্রে হচ্ছে y ইজ ইকুয়াল টু মাইনাস a। এটা হচ্ছে সূত্র, নিয়ামকের সমীকরণ বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা যদি একটা ম্যাথ দেখি, তাহলে তোমার ম্যাথটা দিছে, ম্যাথটা হচ্ছে x প্লাস 2 হোল স্কোয়ার, ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু 1y মাইনাস 1, এর নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণ কি? তাহলে আমার এখানে কি সমীকরণ আছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই টাইপ সমীকরণ এখানে। তাহলে আমরা যদি এটাকে মানটা বসাই দেই, সরি দাঁড়াও, এটা ক্যালকুলেশন করে দেখবা তোমার মান, সেটা সমীকরণ আসবে, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, আমি এটা করে আর করতেছি না, তোমাদের কাজ এটা, y ইকুয়াল টু 2, এইটা আসবে হচ্ছে তোমার সমীকরণ, হচ্ছে এটা আসবে। এটা সলভ করবে, এটা তোমাদের কাজ থাকলো। এখন আমরা নেক্সট টপিক আরেকটাতে চলে যাব, সেটা হচ্ছে স্পর্শক। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ, এই পরাবৃত্ত থেকে যদি কোশ্চিন আসে, হয় উপকেন্দ্র এগুলা থেকে আসে, না হলে এই যে স্পর্শক যে টাইপটা আছে এটা থেকে আসে। স্পর্শকের ক্ষেত্রে কি বলবে, যে ধরো ওয়াই স্কোয়ার
ইজ ইকুয়াল টু 4ax। এই পরাবৃত্তকে y ইজ ইকুয়াল টু mx প্লাস c এই রেখাটা স্পর্শ করলে c এর মানটা হবে কি? c এর মান হবে a বাই m। আর স্পর্শ বিন্দু ম্যাক্সিমাম টাইম এই c এর মানটাই চাই, স্পর্শ বিন্দু চায় না, তাও স্পর্শ বিন্দুটা তোমরা শিখে নিবা। স্পর্শ বিন্দু হবে a বাই m স্কয়ার কমা 2a বাই m। এটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এই সমীকরণ। আর আরেকটা আছে না, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এই সেম যদি পরবর্তীতে y ইকুয়াল টু mx প্লাস c রেখা স্পর্শ করে, তাহলে c এর মানটা হবে কি? এখানে c এর মানটা হবে মাইনাস a m স্কয়ার। আর স্পর্শ বিন্দু হবে 2am কমা am স্কয়ার। এটা হচ্ছে সূত্র তোমার একটা পরাবৃত্তকে যদি একটা সরলরেখা স্পর্শ করে তাহলে তার স্পর্শ বিন্দু বের করার সূত্র আর c বের করার সূত্র। ম্যাক্সিমাম টাইম এই যে তোমার এইটা বেশি ইম্পর্টেন্ট, এইটা অতটা আসে না, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট। এটা 5 স্টেপ দিয়ে রাখতে হবে এটা। এখন আমরা এটার একটা ম্যাথ যদি দেখি, সিলেট এগ্রিকালচার, শেরে বাংলা এগ্রিকালচারে আসছিল y is equal to mx plus 2 প্যারাবোলা y square is equal to 8x কে স্পর্শ করলে m is equal to what? তাহলে এখানে সমীকরণটা কি আছে? y square is equal to 8x। এই টাইপ সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি? c এর মান কত? c এর মান হচ্ছে a বাই m। তোমাকে এখানে প্রশ্নে কি বলছে? m কত? এখানে দেখো c এর মান কিন্তু দেওয়া আছে, c হচ্ছে 2, এটা হচ্ছে 2। আর এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসতেছে 4 ইন্টু 2 ইন্টু x, তার মানে a এর মান কত আসতেছে? 2। তাহলে এখন আমরা যদি মান বসাই দিই, c এর মান কত আছে? 2 ইজ ইকুয়াল টু a বাই m। a এর মান কত? 2। m এর মান বের করতে হবে, তাহলে m সমান আসতেছে কত? 2 বাই 2 ইজ ইকুয়াল টু 1। সিলেট শেরে বাংলা এগ্রিকালচারে আসছিল 13 শেষে। এখন আমরা দেখব উপবৃত্ত আর অধিবৃত্তর ম্যাথ দেখব। এটা আর একটা ইম্পর্টেন্ট টপিক কনিকের। উপবৃত্ত অধিবৃত্ত জানার আগে তোমাকে জানতে হবে যে উৎকেন্দ্রিকতার মান। তাহলে উৎকেন্দ্রিকতা, এখন উৎকেন্দ্রিকতাকে আমরা ই ধরে প্রকাশ করি। ই এর মান যদি 0 হয় তাহলে এটা হবে কি? বৃত্ত। ই এর মান যদি 1 হয় তাহলে এটা হচ্ছে পরাবৃত্ত। আর ই এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত। আর ই এর মান যদি লেস দেন 1 হয় সেটা হচ্ছে উপবৃত্ত। এই 4টা কন্ডিশন লিখলাম কেন? 4টা কন্ডিশন থেকে অনেক সময় এই ডিরেক্ট কন্ডিশন দিয়েই ম্যাথ দিয়ে দেয়। যেমন আমরা এখন একটা যদি ম্যাথ দেখি, প্রিভিয়াস ইয়ারে আসছিল এরকম একটা ম্যাথ। কি বলছে? উৎকেন্দ্রিকতার মান দিছে, উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু
√3/2 √3/2 হলে কোন একটি নিচের কোনটি মানে কি হবে, কোন একটি হবে, পরাবৃত্ত, অধিবৃত্ত না উপবৃত্ত না কি হবে? তাহলে এখন তোমার উৎকেন্দ্রিকতার মান কিন্তু দেওয়া আছে। উৎকেন্দ্রিকতার মান যদি আমরা এখন যদি দেখো, এখানে 1.3 মান কত মুখস্থ রাখতে হবে, এটা 1.73 ডিভাইডেড বাই 2। এটা করলে এই মানটা কি তোমার 0.1 এর থেকে ছোট আসতেছে না? এই মানটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 1 এর থেকে ছোট আসছে না? 1.73 কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে অবশ্যই 1 এর থেকে ছোট আসবে। তাহলে 1 এর থেকে ছোট আসলে আমরা একটু আগে কি জানলাম, এটা হচ্ছে উপবৃত্ত। তাহলে কোণিকটা কি? কোণিকটা হচ্ছে উপবৃত্ত। এটা হচ্ছে অ্যান্সার। এটা আসছিল তোমার সিলেট এগ্রিকালচারে 11-12-তে। এখন আমরা দেখবো কেন্দ্র। উপবৃত্ত অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে তোমাকে কেন্দ্র বের করতে হবে। উপবৃত্ত বা অধিবৃত্তের কেন্দ্র একটা ইম্পর্টেন্ট টাইপ। এখান থেকে ধরে উপবৃত্তের ক্ষেত্রে সমীকরণ কি, সমীকরণটা আগে জানতে হবে। x² a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল টু 1। আর এটার ক্ষেত্রে আরেকটা কি আছে, x² বাই a² মাইনাস y² বাই b²। তাহলে এখন আমরা যদি প্রথম কোনটা কিসের সমীকরণ বলো দেখি। এটা হচ্ছে, এটা কি প্লাস আছে, প্লাস মানে এটা হচ্ছে তোমার উপবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে উপবৃত্ত আর এটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে এখন আমরা যদি ডিরেক্ট একটা ম্যাথ দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি বলছি কি x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9 প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু 1। উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্র কত? ডিরেক্ট লিখলাম কেন্দ্র কত। এটা কিসের সমীকরণ? এটা উপবৃত্তের সমীকরণ না? তাহলে উপবৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমার x কেন্দ্র মানে কি, x এর মান লাগবে আর y এর মান লাগবে, তাহলেই তো হয়ে যাচ্ছে তোমার কেন্দ্র। তাহলে এখন x ও y কিভাবে বের করবো আমরা? x বের করবো এই যে x মাইনাস 1 হোল স্কয়ার, এখানে যেটাই থাকুক না কেন সেটাকে x ধরে নিবা। তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে x এর মান কত আসতেছে, x ইকুয়াল টু 1। আবার যদি এখানে দেখো y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত, 2। তাহলে তোমার সমীকরণ কেন্দ্র স্থানাঙ্ক কেন্দ্র x, y ইকুয়াল টু কত আসতেছে, 1, 2। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখবো যে উপবৃত্তের উপকেন্দ্রিক, পরাবৃত্তের ক্ষেত্রে তো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখলাম, এখন উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, এটা সূত্র আছে। এখন আমরা তার সূত্র জানার আগে একটা তোমার বেসিক যে বিষয়টা আছে, এক্স স্কোয়ার সমীকরণ কি জানি আমরা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে উপবৃত্তের সাধারণ সমীকরণ। এখানে কন্ডিশন অ্যাপ্লাই হবে যখন তোমার দুটো সমীকরণ আছে, দুইটা মান আছে। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ আর এটা হচ্ছে কি 2a স্কোয়ার বাই বি। কখন কোনটা অ্যাপ্লাই করবা এত কিছু জানা লাগবে না। এখন তোমাকে এটা ডিরেক্ট শর্টকাট হচ্ছে, শর্টকাট মারবা কি, যে যেটা বড় হবে
যে মানটা এর বি এর মধ্যে যে মানটা বড় হবে, যেটি বড় হবে সেটি নিচে থাকবে। সেটি নিচে থাকবে আর বাকিটা স্কোয়ার আকারে উপরে থাকবে। তাহলে এখন আমরা যদি একটা ম্যাথ দেখি, ম্যাথ কি বলছে, 9x² ডিভাইডেড বাই না 9x² প্লাস 25y² ইজ ইকুয়াল টু 225। তাহলে এখন আমরা এটা x² বাই a² y² বাই b² এই ফর্মে আনতে হবে। তাহলে কি করবো, 225 দিয়ে ভাগ দিলে দেখা যাবে এখানে কত আসতেছে। এখানে আসতেছে x² বাই 25 প্লাস y² বাই 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন তুমি দেখো এখানে এর মান কত, এর মান কত, এটা কিন্তু a স্কয়ার এর মান 25, এর মান কিন্তু 25 না, এর মান কত হবে 5। b এর মান কত হবে, b এর মান হবে, b এর মান কত 9, এখানে দেওয়া আছে b স্কয়ার এর মান, তাহলে b এর মান কত 3, এর মান 5, b এর মান 3। তাহলে এখন আমরা জানি কি, যেটা মান আমরা কি বলছিলাম একটু আগে, যেটা বড় হবে সেটা নিচে থাকবে। বড় কোনটা, 5 বড় না, তাহলে 5 নিচে থাকবে। তাহলে 2a² বাই b, এটা হচ্ছে মান 2b²। হ্যাঁ, তাহলে এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, বড় যেটা আছে সেটা নিচে, বড় কোনটা, বড় হচ্ছে 5 নিচে দিলাম। তাহলে বাকি যেটা থাকে, বাকি থাকে কত, এই যে তোমার 2b² 9, তাহলে 2 ইন্টু b² এর মান কত 9, তাহলে এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 18/5। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এখন যদি তোমার যে কোনো এরকম ম্যাথ দিয়ে বলে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, তোমরা কি করবা, এই সমীকরণটাকে এই আকারের সমীকরণটাকে x² বাই a² প্লাস y² বাই b² এই আকারে করে নিবে প্রথমে। করার পরে তোমরা এ বি এর মধ্যে থেকে দেখবা যেটার মান বড় সেটা নিচে, বড় মানটা থাকবে নিচে, আর যেটা ছোট সেটা স্কয়ার আকারে উপরে থাকবে। যেমন এই যে 3 আর 5, এর মধ্যে কোনটা বড়, 5 বড়, এই জন্য 5টা নিচে। এখন বাকি আসতে হলো 3 এর মান হচ্ছে 3, তাহলে 3 2 ইন্টু a² মানে b² মান হচ্ছে 9, তাহলে 2 গুণন 9 ডিভাইডেড বাই 5, তাহলে মান হচ্ছে 18/5। এটা হচ্ছে অ্যান্সার। কারণ মেইন প্রসেস করতে গেলে দেখা যাচ্ছে তোমার অনেক বড় লাগবে, কোশ্চেন দেখে তখন বলে দিতে পারবা যেটা মান কত হবে। আর একটা ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ে, এইটাই উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে আমরা সূত্র কি দেখবো, প্রথমে E ইকুয়াল টু, উপবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, অধিবৃত্তেরটা কিন্তু আলাদা হবে। আলাদা বলতে শুধু প্লাস মাইনাসের ডিফারেন্স হবে। অনেক সূত্র আছে কিন্তু সূত্র আমরা শিখবো না, আমরা ডিরেক্ট এমসিকিউ সলভ করার জন্য আমরা কি করবো, এখানে বড় মান মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান। আচ্ছা, একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। ম্যাথে বলছে কি x² বাই 16 প্লাস y² বাই 25 ইকুয়াল টু 1, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু কত। তাহলে এখানে বড় মান কোনটা, E এর মান আমরা জানি কি, E এর মান উপবৃত্তের ক্ষেত্রে কি হবে, বড় মান কোনটা 25, ছোট মান কোনটা 16, ডিভাইড বাই কত, বড় মান 25। তাহলে কত আসতেছে, উপরে হচ্ছে √9, তাহলে 3, আর নিচে আসতেছে 5, তাহলে অ্যান্সার হচ্ছে কত 3/5। আর অধিবৃত্তের ক্ষেত্রে যদি বলে, অধিবৃত্তের ক্ষেত্রে কিছু না, জাস্ট এখানে তোমার মাইনাসের জায়গায় প্লাস আসবে। এটি হচ্ছে অধিবৃত্তের উপবৃত্তের ডিফারেন্স। এখন আমরা আরেকটা টাইপ দেখবো, সেটা হচ্ছে উপবৃত্তের এরিয়া। এটা অত ইম্পর্টেন্ট না কিন্তু আসে, উপবৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া। এরিয়া বের করার সূত্র কি, পাই ইন্টু এবি। তাহলে এখন x² বাই 16, একটা ম্যাথ দেখি, ওই ম্যাথটাই যদি আমরা দেখি,
প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল টু 1 এর এরিয়া কত? তাহলে আমরা কি এর মান জানি না, এখানে এর মান কত? এর মান 4, বি এর মান কত? 5। তাহলে সূত্র বসায় দাও এখানে, পাই ইন্টু এর মান হচ্ছে 4 ইন্টু 5, তাহলে 20 পাই স্কোয়ার মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে উপবৃত্তের এরিয়া নির্ণয় করার সূত্র কি? উপবৃত্তের এরিয়া নির্ণয় করার সূত্র হচ্ছে পাই এবি। এবি এর মান তো জানো, পাই এর মান তো আমরা ফিক্সড ওটাই। তাহলে এটা দেখতে পারো, এটা আসে খুব, মানে মোস্ট ইম্পর্টেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট। আমরা আরেকটা টাইপ দেখবো, সেটা হচ্ছে বৃহৎ অক্ষ বা ক্ষুদ্র অক্ষ। বৃহৎ বা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা একটা শর্টকাট শিখবো। শর্টকাটটা হচ্ছে, তোমরা লিখে নাও, সেটা হচ্ছে এ বি এর মধ্যে যার মান বড় তাকে 2 দিয়ে গুণ করলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য পাওয়া যায়। এ ও বি এর মধ্যে যার মান বড় তাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। সেম ভাবে যদি এ বি এর মধ্যে যার মান ছোট, সেটাকে 2 দিয়ে গুণ করলে ক্ষুদ্র অক্ষ পাবো। এখন আমরা একটা ম্যাথ দেখি, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 36। এই ম্যাথটাকে আমরা প্রথম ওই ফর্মে নিয়ে যাই। তাহলে x স্কোয়ার বাই 9 প্লাস y স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। এখন আমরা কি এ বি এর মধ্যে, এ এর মান কত? এর মান হচ্ছে কিন্তু 3, বি এর মান কত? 2। এখন বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কোনটা হবে? এই দুটোর মধ্যে যার মান বড় তাকে 2 দিয়ে গুণ করলে আমরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য পাবো। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? এখানে যদি এ মানটা বড়, তাহলে আমরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু 3 ইকুয়াল টু 6 একক। এখন যদি তোমাকে প্রশ্নের মধ্যে বলতো যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত হয়তো সিম্পলি তুমি কি করতা, এই যে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 একক। বুঝতে পারছো? এই বিষয়টা হচ্ছে শর্টকাটে করার জন্য অনেক টাইম কম লাগবে। না হলে তোমার এই প্রশ্ন থেকে তখন এ বি এর মান তো জানোই, তখন বলতে পারবা যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কোনটা, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কোনটা। আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখবো লাস্ট টপিক, সেটা হচ্ছে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য। আমরা তো পরাবৃত্তের ক্ষেত্রে দেখছি, এখন অধিবৃত্তের ক্ষেত্রে দেখি। অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা আমরা শর্টকাট দিয়েই করবো। শর্টকাট হচ্ছে কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে যেটা, শর্টকাটটা লিখে নিতে পারো, ওই সেম আমরা পরাবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম না, যেটা বড় হবে সেটা নিচে, ওই রকমই। দৈর্ঘ্যের ক্ষেত্রে এ ও বি এর মধ্যে যেটি বড় সেটি নিচে এবং যেটি ছোট সেটি উপরে স্কোয়ার আকারে থাকবে। লেখা ভালো না, করার কিছু নেই, এটা হচ্ছে শর্টকাট। কি হলো তাহলে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে এ ও বি এর মধ্যে যেটা বড় সেটা নিচে থাকবে এবং যেটা ছোট সেটা উপরে স্কোয়ার আকারে থাকবে, তার সাথে 2 একটা গুণ থাকবে সামনে। তাহলে এখন আমরা এই ম্যাথটা একটা ম্যাথ দেখি, তাহলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে।
ম্যাথটা কি বলছে, এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4। এটা কিন্তু আসছে প্রিভিয়াস ইয়ারে, এটা শেরে বাংলাতে আসছে 14-15 সালে। অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, কত কিছু লিখলাম না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তাহলে এখানে এ এর মান কত, এখানে এ এর মান হচ্ছে 3, বি এর মান 2। তাহলে আমরা একটু আগে কি দিলাম, যেটা বড় সেটা নিচে আমরা কি করলাম, বসাই দিই। বড় কোনটা আছে, বড় হচ্ছে 3 বসাই দিলাম নিচে। ছোট কোনটা, ছোট হচ্ছে বি, সেটা কি থাকবে, স্কয়ার আকারে থাকবে। তার মানে 2 ইন্টু 2 স্কয়ার। তাহলে কত আসতেছে, 4, 4 দুগুণ 8, 8/3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা কিন্তু 14-15 সালে আসছিল, তো 14-15-তে আসছিল। তাহলে এই হচ্ছে মোটামুটি কণিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো টাইপ যেগুলো আছে এখান থেকেই আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কণিকের ক্ষেত্রে অত কঠিন কিছু আসে না, আসে হচ্ছে কি উপবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, আর হচ্ছে তোমার পরাবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা করলাম শীর্ষবিন্দু, বৃহৎ অক্ষ। এই টাইপ যে কয়টা টাইপ, অল্প কয়টা টাইপ করালাম, এই কয়টা টাইপ যদি ভালোভাবে করতে পারো, কোশ্চিন ব্যাংকেও দেখবা খুলে যে এই কয়টা টাইপ থেকে ম্যাক্সিমাম ম্যাথ তোমার প্রিভিয়াস ইয়ারে আগামী গত 10 বছরের কোশ্চেন সলভ করে দেখবা যে এখান থেকে মোস্ট অফ দ্য ম্যাথ ইয়ে করতেছে। আর কিছু কিছু ম্যাথ আছে, হ্যাঁ কিছু কিছু ম্যাথ একটু ডিফিকাল্ট আছে, আর প্রতি বছরে কিছু দুই একটা ম্যাথ থাকে, ওটা থাকবে, কিন্তু ওইটা দিয়ে হিসেব করলে হবে না। আপাতত অধিবৃত্ত বা কণিকের ক্ষেত্রে আমাদের ছিল, এটাই ছিল ক্লাস। আশা করি যে ক্লিয়ার হয়েছে। আর তোমরা প্র্যাকটিস